হ্যালো জি হ্যালো স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন পর্যন্ত হয়েছিল বোধহয়, তাই না? জি স্যার। এটা কি পড়েছিলাম? হ্যাঁ, এগুলো পড়েছি। এটা এটা পড়েছি, এটা পড়েছি। হ্যাঁ, এই পর্যন্ত, তাই না? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের এই জি ভোল্টেজ স্যার। গেইন পর্যন্ত বের করেছিলাম। আচ্ছা, দুইটা জি স্যার। এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্সটা কি বলো দেখি? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন আর ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন এর মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, কি ওটার স্যার ক্ষেত্রে কি ছিল? ইনভার্টিং হচ্ছে RF প্লাস R1 ডিভাইডেড বাই এটা হলো নন ইনভার্টিং এর ছিল 1 প্লাস 1 এখানে প্লাস RF বাই R1। হ্যাঁ RF বাই R1। জি স্যার। এন ডিফারেন্স হলো R1 একটা আর একের ওটা চাইতে হচ্ছে বড়। স্যার R1 বাই RF প্লাস R1। আরেকটা এই তো এই দুইটা এখানেই আছে, একটা এই যে আরেকটা এই যে এখানে আছে, জি স্যার। RF বাই R1। ঠিক আছে, তাহলে মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্স যদি বলি যে একটাতে মাইনাস সাইন আছে, একটাতে নাই, তাই না? মানে একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হলো যে একটা একের চাইতে অলওয়েজ কি বড় হবে, তাই না? গ্রেটার দেন 1, তাই না? আর একটা কিন্তু তুমি চাইলে 1 এর চাইতে ছোট করতে পারো, পারো না? কারণ RF এর ভ্যালু যদি নাও জি স্যার। 1K আর 1 এর ভ্যালু যদি নাও ধরো 10K, তাহলে কত হয়ে গেল? গেইন হয়ে গেল 0.1। ঠিক আছে, তাহলে 0.1। হ্যাঁ, জি স্যার। তাহলে এটাকে চাইলে আমরা এই অ্যাটেনিউটর, অ্যাটেনিউটর মানে হলো কি যে সিগন্যালের স্ট্রেংথ কি করে কমিয়ে দেয়। ঠিক আছে, ডিক্রিজ করে। জি স্যার, কমিয়ে ডিক্রিজ দেয়। করে। তাহলে ইনভার্টিংটাকে চাইলে আমরা এই অ্যাটেনিউটর হিসেবে ইউজ করতে পারবো, তো এইটাকে আমরা ইউজ করতে পারবো পারি। না। ঠিক আছে, আর এইটাকে আমরা বাফার হিসেবে ইউজ করি, এইটাকে বাফার হিসেবে ইউজ করি না, কারণ এটাতে ইনপুট ইম্পিডেন্সটা হাই হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকের প্রথম টপিক হবে কি? ইনভার্টিং ইনপুট টার্মিনাল এট ভার্চুয়াল গ্রাউন্ড। ঠিক আছে, ভার্চুয়াল গ্রাউন্ড কি এটা আমরা পড়বো। কোন টার্মিনালটা ভার্চুয়াল গ্রাউন্ড হয়? কোন টার্মিনালটা ভার্চুয়াল গ্রাউন্ড হয়? দেখা যাচ্ছে এখানে এই ইনভার্টিং টার্মিনালটা ভার্চুয়াল গ্রাউন্ড হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে হয় দেখো, এখানে ইকুয়েশন দিয়ে প্রুভ করেছে সম্ভবত। ভার্চুয়াল গ্রাউন্ড না, ভার্চুয়াল গ্রাউন্ডটাকে আমরা প্রুভ করে নেই। আমাদের সার্কিটটা কোথায় ছিল? এই হলো সার্কিট, সিম্পলিফাইড সার্কিটটা ধরি। এটাতে ছিল আমাদের কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাই না? এই কার মাইক্রোফোন থেকে কথা আসতেছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, এই আউটপুট ভোল্টেজ তো আমরা ধরে নিচ্ছি এটা লিনিয়ার অপারেশনে আছে। লিনিয়ার অপারেশন বলতে ইনপুট বাড়লে আউটপুট বাড়বে। ঠিক আছে, সেই অবস্থায় এখানে তুমি যদি 15 ভোল্ট দিয়ে থাকো, ধরো এখানে প্লাসের 15 ভোল্ট দিয়েছো আর নিচে দিয়েছো হলো মাইনাসের 15 ভোল্ট, তাহলে লিনিয়ার অপারেশন বলতে আউটপুট ভোল্টেজ মাস্ট বি লেস দেন দা বায়াস ভোল্টেজ। ঠিক আছে, এই তাহলে এটা অবশ্যই কত আছে? 15 এর চাইতে কম আছে, তাই না? এই প্লাস মাইনাস যে 15 আছে তার চাইতে এখানে কম আছে। জি স্যার। আচ্ছা,
তাহলে আমরা জানি এই অ্যাম্পলিফায়ার আসলে কি করে, এখানে যে আইডি থাকে ভিআইডি সেটাকে সে অ্যাম্পলিফাই করে, তাই না? ভিআইডি, এই জি ভিআইডি কে স্যার সে কি করবে, এ দিয়ে মাল্টিপ্লাই করে ভিআইডি দিবে, অ্যাম্পলিফাই করবে মাল্টিপ্লাই করে দিবে, তাই তো? তাহলে ভিআইডি এর ভ্যালু যদি আমি জি এখন এখান থেকে বের করতে চাই, জি তাহলে স্যার ভিআইডি সমান কত হবে বলো দেখি? এই ভিআইডি মানে ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ, আর এটার ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা হলো এইখানকার ভোল্টেজটাকে আমরা বলি কি ভি1, তাই না? আর এখানকার ভোল্টেজটাকে আমরা বলি কি ভি2। জি স্যার ভিও বাই না, আমি বলি ও নেই যে এখানে এই দুইটা ডিফারেন্স, তোমরা হয়তো যেটা জানো সেটা আমি লিখতে চাচ্ছি না, আমি এখন লিখতে চাচ্ছি হলো ভি1 মাইনাস কি ভি2। আর এটা সমান কত হবে? এটা ভি2 হবে হলো, হ্যাঁ তুমি যেটা বলতেছো এখন সেটা লিখবো, যে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই হলো এ, তাই না? গেইন আচ্ছা, এখন এর ভ্যালু জি কেমন স্যার হয় বলো তো, এর ভ্যালু কেমন হয়? স্যার 50 এই কারো মাইক্রোফোন থেকে একটা শব্দ আসতেছে, তোমরা কি শুনতে পাও? 10⁵, এটা হলো প্র্যাকটিক্যাল। আর যদি আইডিয়াল ধরো তাহলে কি হবে? ইনফিনিটি। এটা কি অ্যাপ্রক্সিমেটলি জিরো বলা যায় না? দেখো, জি স্যার যায়। জিরো বলা যায়, কারণ অনেক বড় একটা সংখ্যা দিয়ে আমরা এটা ভাগ করেছি। তাই যদি হয় তাহলে এখন এখান থেকে কি ডিসিশনে তুমি আসছো, যে ভি1 ইজ ইকুয়াল টু কত? ভি V2 ভি2। আচ্ছা, ভি1 এর ভ্যালু তুমি কত বসিয়েছো দেখো তো এই সার্কিটে তাকিয়ে? 0 জিরো। তাহলে যেহেতু ভি1 ইজ ইকুয়াল টু কত? জিরো, তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং ভি2 ও পাচ্ছি কি? 0। জিরো। তাহলে 0 ভোল্ট কার হয়? গ্রাউন্ডের, তাই না? 0 ভোল্ট গ্রাউন্ডের গ্রাউন্ড। হয়। তাহলে এই পয়েন্টটাকে, এই যে যেই টার্মিনালটা আমরা এখানে যেখানে ভি2 বললাম, তাহলে ভি2 যেই টার্মিনালে আছে সেই টার্মিনালের ভোল্টেজ যেহেতু জিরো, তাহলে সেই টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড বলতে পারি, তাই না? এখানে তাহলে এটাকে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড বলা যায়। কিন্তু গ্রাউন্ডের একটা প্রপার্টি হলো, গ্রাউন্ড হবে এমন একটা পয়েন্ট যে কারেন্ট সিঙ্ক করতে পারে। এটা কথাটা অর্থ বোঝো তো, যে জি গ্রাউন্ডের স্যার। সাথে তুমি যদি ভোল্টেজ সোর্সের পজিটিভ লাগিয়ে দাও, তাহলে ভোল্টেজ সোর্সের যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু কারেন্ট ড্র করবে। কে ড্র করবে? গ্রাউন্ড। ঠিক আছে? তাহলে এখানে তো যদি তুমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দাও, যদি রেজিস্ট্যান্স ছাড়াই একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দাও, তাহলে কি তোমার এই কারেন্ট, হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করবে? না, করবে না। কেন করবে না? কারণ এইখান দিয়ে যেই কারেন্টটা যাবে সেই কারেন্টের ভ্যালু কম হবে। কেন কম হবে? কারণ অপারেশনাল এমপ্লিফায়ারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, তাই না? ঠিক আছে? আবার এদিক দিয়ে যদি জি বলো স্যার কারেন্ট যাবে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। যদি বলি এদিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। কিন্তু এইখানে তুমি যদি একটা ব্যাটারি লাগিয়ে দাও, এখানে যদি একটা ব্যাটারি লাগিয়ে দাও, তাহলে এইটা কিন্তু গ্রাউন্ডের সাথে আছে তো, এটা কি গ্রাউন্ডের সাথে আছে, এখান দিয়ে এখন প্রচুর কারেন্ট ফ্লো করবে, তাই না? শর্ট সার্কিটের মতো কাজ করবে। তাহলে যেহেতু জি এটা স্যার ভোল্টেজটা হলো জিরো, সেই জন্য আমরা এটাকে বলতেছি গ্রাউন্ড। কিন্তু গ্রাউন্ডের যে কারেন্ট সিঙ্কিং প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা এটা শো করছে না, তাহলে এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। বুঝতে পেরেছো? ভোল্টেজ যেহেতু জিরো হলো সেহেতু এটা গ্রাউন্ড। আর গ্রাউন্ডের যে সকল প্রপার্টি যেহেতু এটাতে নেই, একটা প্রপার্টি কম আছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? ভার্চুয়াল ভার্চুয়াল গ্রাউন্ড গ্রাউন্ড। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝে ফেললাম যে এখানে যেটা বলেছিল, আহ কোথায়, এই যে এটা, ঠিক আছে, ইনভার্টিং ইনপুট টার্মিনাল অর ভার্চুয়াল গ্রাউন্ড। আচ্ছা, আর কয়েকটা কথা এখানে বলে রাখি। ধরো তুমি এখানে ফিডব্যাক দাওনি, তাহলে কি সে ভার্চুয়াল গ্রাউন্ডে থাকবে? এটাকে ওপেন করে দিলাম,
ঠিক আছে, এটাকে ওপেন করে দিলাম এই টার্মিনালটাকে। তাহলে এই টার্মিনালটাকে ওপেন করে দিলে কি হবে বলতো? আর কি ভার্চুয়াল গ্রাউন্ড থাকবে? না না স্যার, স্যার ওইটা কেন জিরো থাকবে হবে। না? না স্যার, কেন থাকবে না বলো জিরো দেখি? তো হবে না। ওইটা হ্যাঁ? জিরো, ওইটার গেইন তো স্যার এত বেশি না। এখানে কেন হলো না ঠিক করে বলো দেখি। কেন? যে ইকুয়েশন গুলো লিখেছি সেগুলো কি সব ঠিকঠাক আছে না? ভিআইডি ডেফিনেশনও ঠিক আছে, এর ভ্যালুও ঠিক আছে, ভিও যা বলতেছি তাও ঠিক আছে নাকি? ভিও তখন কোনটা ভায়োলেট করবে বলো তো, কোনটা চেঞ্জ হয়ে যাবে? আমি তো এই আর এফ তো এই সব প্রুভ করার জন্য ইউজই করি নাই, করেছি দেখো। এই যে এখানে প্রুভ করলাম 0 ভোল্ট, তাই না? এই 0 ভোল্ট প্রুভ করতে গিয়ে আমি কি আর এফ কোথাও লিখেছি এইটুকুর মধ্যে? আর এফ লিখেছি? না লিখিনি। স্যার তাহলে আর এফ না যদি না স্যার, লিখে থাকি তাহলে না এখন স্যার, আর এফ এর ভ্যালু চেঞ্জ হতো। তাহলে না, তোমাদের অ্যান্সার ঠিক আছে আসলে, এটা জিরো আর গ্রাউন্ড থাকবে না। কেন থাকবে না সেই কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। যদি তুমি এখানে আর এফ ইউজ না করো তাহলে এই সার্কিটের গেইন কত হয়ে যাবে বলো তো? এটার গেইন হয়ে যাবে অনেক বেশি, তাই না? জি স্যার ওপেন লুপ গেইন আর ক্লোজ লুপ গেইন কি হয়ে যাবে? সমান জি হয়ে স্যার, যাবে, সমান হয়ে যাবে, তাই না? সমান সমান হয়ে হয়ে যাবে, যাবে। সমান হয়ে। জি তাহলে স্যার, সমান যদি হয়ে যায়, এই দুইটা সমান হয়ে যাবে। কেননা এটার গেইন আমরা দেখেছিলাম এই এ ভি সমান কত ছিল বলতো? এ ভি সমান ছিল হলো তোমার 1 প্লাস আর এফ ডিভাইডেড বাই RF বাই R1, আর ওয়ান। তাহলে R1, আর এফ এর ওপেন সার্কিট মানে কি? এটা ইনফিনিটি, তাই না? ওপেন সার্কিট মানে কিন্তু জি ইনফাইনাইট স্যার, রেজিস্ট্যান্স। তাহলে কোনো একটা ইনফিনিটিকে কোনো একটা সংখ্যা দিয়ে ডিভাইড করলে কি হয়? এটা ইনফিনিটি হয়, তাই না? ইনফিনিটি ইনফিনিটি স্যার হবে। ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি হলে এখানে যে তুমি ইনপুট ভোল্টেজ দিয়েছো, সেই ইনপুট ভোল্টেজের কারণে এখানে যে ভোল্টেজ আসবে সেই ভোল্টেজকে সে এমপ্লিফাই করবে। তাহলে ইনফিনিটি তো আর হবে না, এইটা হবে আর কি, ঠিক আছে? তখন এটা কত হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে সেটাকে সে মাল্টিপ্লাই করে দিবে এখানকার ভোল্টেজকে। তাহলে আউটপুট ভোল্টেজটা কি হয়ে যাবে? আউটপুট ভোল্টেজটা স্যাচুরেটেড হয়ে যাবে, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ কি হবে? স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে গেলে অ্যাম্পলিফায়ার আর লিনিয়ার অপারেশনে নেই, এটা নন লিনিয়ার অপারেশনে চলে যাবে। নন লিনিয়ার অপারেশন বলতে কি, যে ইনপুট বাড়বে ঠিকই কিন্তু আউটপুট বাড়বে না। বাড়বে না নন লিনিয়ার, সেজন্য বাড়বে না। নন লিনিয়ার অপারেশন। লিনিয়ার অপারেশন হলে তো আমরা এরকম গ্রাফ দেখি না, যে আউটপুট ইনপুট বাড়তেছে আউটপুট বাড়তেছে, কিন্তু যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন এরকম হয়ে যায়। তার মানে কি, এখানে তোমার এটা ধরো ইনপুট, এটা হলো ভি ইন, তাহলে ইনপুট বাড়তেছে তাই না, কিন্তু আউটপুট আর বাড়তেছে না। না তার মানে এটা স্যাচুরেটেড হয়ে গেছে, এখন আর লিনিয়ার অপারেশনটা নেই। তাহলে যেখানে ছিলাম সেখানে চলে আসি। এখন তুমি যদি এখানে ধরো 1 ভোল্ট দাও, সে এখানে 1 ভোল্ট দিয়েছি, তাহলে 1 ভোল্ট এমপ্লিফাই হয়ে এখানে কত হবে? 15 হলো। 15 এর বেশি তো দিতে পারবে না, তাই না? আমরা বলেছিলাম 15 এর চাইতে কম দেয়। আচ্ছা, এখানে 5 ভোল্ট দিলাম, তাহলে আউটপুট কত ভোল্ট হবে বলো? 15 হবে। 15 হবে। তাহলে এই যে 1 ভোল্টের পরে যে 4 ভোল্ট বাড়ালাম, এই 4 ভোল্টকে সে কত দিয়ে মাল্টিপ্লাই করেছে? কোন মোটেও মাল্টিপ্লাই করে নাই, তাই না? আর কোনো গেইনই সে প্রডিউস করছে না, তাই না না? স্যার তাহলে যেহেতু তোমার গেইন প্রডিউস করছে না, তাহলে তোমার এখানে কি হবে? এখন তুমি যদি গেইন কিন্তু নাই এখন এই মুহূর্তে, এমপ্লিফায়ারের গেইন আর কাজ করতেছে না। সেই জন্য এখানকার ভোল্টেজ তুমি যদি বাড়াও, এই যে এই পয়েন্টের ভোল্টেজ তুমি যদি বাড়াও, তাহলে এটা অটোমেটিক্যালি বাড়বে, কারণ গেইনটাকে সে আর অ্যাপ্লাই করছে না। তাহলে এখানে 0 ভোল্ট আছে, এখন এই 0 ভোল্টের পরে এখানে তুমি যদি 5 ভোল্ট দাও, এদিক দিয়ে তো কোনো পাথই নাই, তাই না? আছে, এদিক দিয়ে কোনো পাথ আছে? এই পাথ তো ওপেন, এখান দিয়েও কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো না করলে এই রেজিস্ট্যান্স দিয়েও কোনো কারেন্ট ফ্লো করবে না, করবে বলো? না স্যার কারেন্ট ফ্লো করবে না, কারণ উপরের পাথটা তো তোমার
নাই। আর নিজ অপারেশনাল এমপ্লিফায়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স তো হাই, তাহলে বলো এই পয়েন্টের ভোল্টেজ এখন কত হয়ে যাবে? এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে ইনপুটে যেই ভোল্টেজ দিচ্ছ সেই ইনপুটের ভোল্টেজের সমানই হয়ে গেল, তাই না? জি স্যার। সমান তো এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? ভিইন এর সমান, ঠিক আছে? তাহলে আউটপুট ভোল্টেজ এই ভিইন কে মাল্টিপ্লাই করে দেখবে অনেক বড় ভোল্টেজ, কিন্তু সে দিবে ম্যাক্সিমাম আমাকে কত? এইটা দিবে 15. 15 ভোল্ট দিবে। তাহলে এখন দেখো এটা যতই বাড়াচ্ছ এই ভিএন এর ভ্যালু তত বেড়ে যাচ্ছে, এটা যত কমাবে এখানকার ভিএন এর ভ্যালু কমে যাবে। তাহলে যেটা পেলাম যে যদি নেগেটিভ ফিডব্যাক না থাকতো তাহলে ভি টা জাস্ট ফলো করতো কাকে? সোর্স ভোল্টেজকে, এই ভিইন কে ফলো করতো, তখন আর ভার্চুয়াল গ্রাউন্ড থাকতো না। থাকতো না। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড আসলে কে তৈরি করে? এই ফিডব্যাক থাকার কারণে ভার্চুয়াল গ্রাউন্ডটা তৈরি হয়, ঠিক আছে? ফিডব্যাক থাকলে গেইনটা কমে আসে, লিনিয়ার অপারেশনে চলে আসে, তখন অপারেশনাল এমপ্লিফায়ার এখানে সামান্য ডিফারেন্স রেখে সেটাকে সে এমপ্লিফাই করে আউটপুটে পাঠিয়ে দেয়, বুঝতে পেরেছো? তাহলে যেই সামান্য ডিফারেন্স সেটাকে আমরা নেগলেক্ট করেছি, এই যে এইটুকু ছিল ডিফারেন্স, তাই না? এইটাকে আমরা নেগলেক্ট করে বলেছিলাম এটা ভার্চুয়াল গ্রাউন্ড। আচ্ছা, ভার্চুয়াল গ্রাউন্ড যদি ধরে নেই তাহলে আমরা সহজেই অ্যাম্প্লিফায়ারের গেইন বের করতে পারি। বইয়ে সেটা করার জন্য এই টার্মটুকু ইউজ করেছে যে ভার্চুয়াল গ্রাউন্ড যদি হয় তাহলে আই ইন আর আই এফ কি হবে? সমান হবে, সমান হবে। ঠিক আছে? জি কেন? স্যার। এখান দিয়ে কারেন্ট যাবে না। হ্যাঁ মাসুদ ভাই, হ্যাঁ বলেন, ক্লাসে আসি, তাড়াতাড়ি বলেন। ওগুলো ঠিকঠাক করেন, যা যা লাগে ঠিক করেন, আমি সব পড়ি নাই, ঠিক আছে? হ্যাঁ, যা হবার হয় ওই যে ডেটা দেখেন, ডেটাগুলো একটু গুন টুন করেও দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে কোথায় যেন ছিলাম আমরা? এইখানে, তাই না? তাহলে এখান দিয়ে তো কারেন্ট যায় কি, মানে খুব ছোট কারেন্ট যায়, আর এখান দিয়ে তাহলে যেটা আসবে সেটা এই আইএফ এর সমান হবে, তাই না? আই ইন জি স্যার। আর আইএফ সমান হবে, তাই তো? এখন এই পয়েন্টের ভোল্টেজ কত বলো? ভার্চুয়াল গ্রাউন্ড, তাহলে এটা 0, তাই না? জি স্যার। তাহলে এখান দিয়ে কারেন্ট কতটুকু যাবে দেখো, এই পাশে আছে ভিইন, এই পাশে আছে 0, ভিইন এই পাশে 0, তাহলে ভিইন ডিভাইডেড বাই R1, আইএন এর ভ্যালু কত হয় বলো? Vin divided by R1. R1। আর এইখানে আইএফ এর ভ্যালু কত হবে? এই পাশে আছে 0, এই পাশে আছে ভিও, তাই না? তাহলে এখানে VO হবে by 0, RF. না 0, এটা এরো অনুযায়ী তো, এরোটা এদিকে আচ্ছা, দিছো তো। minus VO by. হ্যাঁ, 0 মাইনাস ভিও, হ্যাঁ, অথবা বলতে পারো মাইনাস ভিও ডিভাইড বাই আরএফ। তাহলে এখানে এই দুটা বসাও, এই যে এইটাই তো, তাই তো? জি স্যার। তাহলে এখন এটাকে রিঅ্যারেঞ্জ করলে এক লাইনে এটা বের হয়ে চলে আসলো, যে গেইনটা আমরা আগেও বের করেছিলাম, ঠিক আছে? তাহলে এটা আগের ক্লাসেরই, আমরা আবার একটা অল্টারনেট মেথড দেখলাম। এইবার ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। দেখো এই ইনপুট রেজিস্ট্যান্স এর ভ্যালু কত হবে? হ্যাঁ, এটা কি করছে একটু বুঝে নেই আমি। ও, এখানে মিলার থিওরেম অ্যাপ্লাই করেছে, বুঝতে পেরেছো? এইখানে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা ছিল সেই ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে, রেজিস্ট্যান্সের বেলায় আবার ডিভাইড থিওরেমটা করে ভিন্ন দিয়েছে। হয়। এই রেজিস্ট্যান্সের বেলায় থিওরেমটা ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? এই ডান পাশের ভোল্টেজ চেঞ্জ হইলে, হ্যাঁ, এখানে ক্যাপাসিটরের মধ্যে যেইভাবে চেঞ্জটা হবে রেজিস্টারের মধ্যে সেইভাবে চেঞ্জটা আসে না। তাই এই থিওরেম আমরা পড়ি নাই, পড়েছিলাম রেজিস্ট্যান্সের জন্য মিলার থিওরেম আমরা পড়ি নাই। এখানে যেইভাবে লিখেছে তুমি সেটাই দেখো শুধু, যে আমরা এখানে এর আগের বার আমরা কি করেছিলাম, সি এর ভ্যালুকে এই মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, তাই না? জি সি কে স্যার। মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, অথবা সেম কনসেপ্ট থেকে বোধহয় আসা যায়, আমি জানি এই না সেম এক্স্যাক্টলি। কনসেপ্টই মেবি। হ্যাঁ, যে সি এর ভ্যালু বাড়লে রেজিস্ট্যান্সের ভ্যালু কমবে, রিঅ্যাকট্যান্সের ভ্যালু কমবে, জি স্যার। এখানেও রেজিস্ট্যান্সের ভ্যালু কমে গেল, ঠিক আছে? এনিওয়ে আমরা এটা মিলার থিওরেম থেকে পাবো। তাহলে এখানে ছিল আরএফ, তাহলে আরএফ কে কি করলাম 1 প্লাস
এ দিয়ে ডিভাইড করে এই যে এটাতে চলে আসলাম। তাহলে এখন এই সার্কিট এখান দিয়ে যে রেজিস্ট্যান্স দেখবে সেইটা আর এই রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল হবে না? এই পয়েন্টের রেজিস্ট্যান্স কত হবে বলো তো? এইটা প্যারালাল এইটা প্লাস এটা, জি স্যার। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স এই যে যা লিখেছে দেখো ঠিক আছে কিনা, তাই না? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিস ওয়ান ইজ ভেরি হাই, ঠিক আছে, কিন্তু এটা হোয়াট অ্যাবাউট দিস, এটা কি? আর এফটা তো আমরা ইউজ করেছি একটা ফাইনাইট ভ্যালু 100K, ম্যাক্সিমাম তুমি 500K ইউজ করতে পারবে, আর এ তো হিউজ, তাই না? জি স্যার। তাহলে এই টার্মটা ভেরি জি স্মল, স্যার। এটা অলমোস্ট জিরো। অনেক তাহলে অনেক ছোট। জিরোর সাথে বড় রেজিস্ট্যান্স প্যারালাল করলে অলমোস্ট 0 আসে। জিরো। জিরো। তাহলে এখানে কত পাওয়া গেল? ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1। R1। ইন্টারনাল ইনপুট এইটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এইটা একটা লিমিটেশন, এটা একটা লিমিটেশন বলতে মানে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, কিসের? এই ইনভার্টিং এমপ্লিফায়ারের। আমরা দেখেছিলাম যে যখন ফিডব্যাক ইউজ করি ফিডব্যাকটা বড় হয় আর এটা ছোট হয়, তাই না? কেন? গেইন পেতে হবে না আমার? ফিডব্যাক যদি 100K হয় তাহলে আর এর ভ্যালু তুমি যদি 1K ইউজ করো তাহলে গেইন পাওয়া যাবে 10, তাই না? তাহলে এটার ভ্যালুটা ছোট হয়। তাহলে দেখো এই সোর্স এখন একটা ছোট রেজিস্ট্যান্স কে ফেস করছে, তাই না? কম্পেয়ার্ড টু নন ইনভার্টিং এমপ্লিফায়ার। ইনভার্টিং। নন ইনভার্টিং এমপ্লিফায়ারে আমরা সিগন্যালটা দিয়েছিলাম কোথায়? এখানে, তাই তো? এখানে দিয়েছিলাম। তাহলে জি এটা স্যার। কতটুকু রেজিস্ট্যান্স কে ফেস করে? এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ফেস করে, তাই না? বরংস এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আরো কত দিয়ে 1 প্লাস এ বি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, সেটা আমরা প্রুভ করেছিলাম, তাই তো? তাহলে বলো দুইটা এমপ্লিফায়ারের মধ্যে ইনপুট ইম্পিডেন্স কার বেশি হলো? নন ইনভার্টিং। নন ইনভার্টিং। এবং কম্পারিজন থেকে দেখা যায় যে ডিফারেন্সটা হিউজ, তাই তো? একটা ভেরি লার্জ আর জি একটা স্যার। ভেরি স্মল। ভেরি স্মল। হ্যাঁ, এবার আউটপুট ইম্পিডেন্স তুমি যদি মেজার করো তাহলে আউটপুটের জন্য কি কি যেন করেছিলাম? ইনপুটকে ইনপুটকে শর্ট শর্ট করেছিলাম, গুড। ইনপুটকে শর্ট করে দাও। এই যে এখানে যে ফিডব্যাক আছে ফিডব্যাক থাকা অবস্থায় ইনপুটকে শর্ট করে দেই, এই আউটপুট ইম্পিডেন্স, এই দেখো, এই না ইনপুটকে শর্ট করে দিলাম। এখন তো এখানে ছিল ইনপুট, ঠিক আছে, আর এটা তো অলরেডি কি ছিল? গ্রাউন্ডে ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, এই সার্কিট আর গত ক্লাসের সার্কিটের মধ্যে ডিফারেন্স আছে কোনো? আচ্ছা বলো তো, দুইটা এমপ্লিফায়ারের মধ্যে ডিফারেন্সটা কি? নন ইনভার্টিং আর ইনভার্টিং, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো নন ইনভার্টিং যদি হয় তাহলে আমরা সিগন্যালটা অ্যাপ্লাই করি এখানে, পজিটিভ আর ইনপুটে। ইনভার্টিং হইলে এখানে। আর নেগেটিভ। কোনো পজিটিভ। ডিফারেন্স আছে বলো তো? না স্যার। আর কোনো ডিফারেন্স নেই, না স্যার। আর কোনো ডিফারেন্স নেই। তাহলে ডিফারেন্স না থাকার কারণে সোর্স সিগন্যাল যেখানেই থাক না কেন এখন তো শর্ট করে দিচ্ছ, তাই না? তখন জি আমরা স্যার। নন ইনভার্টিং এর জন্য এটাকে শর্ট করেছিলাম, ইনভার্টিং এর জন্য শর্ট করে দিচ্ছি। তাহলে শর্ট করে দিলে শর্ট করেছিলাম। আউটপুট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় দুইটা সার্কিট সেম হয়ে গেল না? জি স্যার। তাহলে সেম হয়ে গেলে যেহেতু এটা জি আমরা স্যার। গত ক্লাসে করেছি তাহলে সেই সেম এক্সপ্রেশন আমরা ইউজ করব। সেম রেজিস্ট্যান্স হ্যাঁ, আসবে। এই যে সেম রেজিস্ট্যান্স চলে আসবে, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা গেল। স্যার। নেক্সট কি আসতেছে? ব্যান্ডউইথ ওই আগের মতোই, ব্যান্ডউইথ সেই একই ফর্মুলা ইউজ করবে তোমরা, বুঝতে পেরেছো? ব্যান্ডউইথের জন্য ফর্মুলা সেম, জি স্যার। এই কি ইউনিটি গেইন, ব্যান্ডউইথ, আর এটা একটু ডিফারেন্স আছে, একটা কে চলে আসে, দেখি এটা আমরা প্রুভ করি। হ্যাঁ, আচ্ছা, সাবস্টিটিউটিং 21, তো আচ্ছা, এখান থেকে এইটা দেখো আমাদের ইসের জন্য ছিল, তাই না? এই নন ইনভার্টিং এর জন্য এরকম ছিল, তাই না? নন ইনভার্টিং এর জন্য আমরা এটা পেয়েছিলাম, এখন এটার জি জন্য স্যার। আমরা কি পাই দেখি, ধীরে ধীরে আগাই না?
এই যে এখানে এইটাও ঠিক ছিল তাই না? এই কোয়েশনও তোমাদের মনে আছে? জি স্যার। এই যে এটার ভ্যালুটা আসলে কত? এটা হলো তোমার ইউনিটি গেইন ব্রেক ফ্রিকোয়েন্সি, আর এখানে তোমার এটা হইলো আমাদের ভোল্টেজ গেইন। আচ্ছা, আর আমরা আরেকটা রিলেশন পেয়েছিলাম যে এইটা, এই যে যেই এটা হয়, আমরা যদি এখন গেইন ট্রু only for a single breakpoint op amp, single breakpoint op amp গেইন আর গেলে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করলে ইউজিবিটা পাবো। হ্যাঁ ইউনিটি গেইনটা পাওয়া যাবে। ঠিক আছে, সব সময় তুমি 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 এই মুহূর্তে গেইন কত রেখেছো, সেটা যদি তোমার কম হয় তাহলে তোমার ব্যান্ডউইডথটা কি হবে, বেড়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই কোয়েশনের মধ্যে জি আমরা স্যার। যদি এক কাজ করি, উম, পড়তেছি কোনটা, ইনভার্টিং না নন ইনভার্টিং? নন ইনভার্টিং। নন ইনভার্টিং পড়ছি, তাহলে জি স্যার। এর ভ্যালুটাকে আমি এখন নন বসাবো, ইনভার্টিং। তাই না? এর ভ্যালুটাকে বসাবো। দেখো এর ভ্যালুটা আমাদের কি ছিল, এই যে এটা এইখানে আমাদের হলো একটা কে দরকার, তাই না? এটা কে হইলে এইটা জি লিখতে স্যার। পারি, তাই তো? আচ্ছা, উপরে নিচে আমি কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে কে দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে কে দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি পেলাম দেখো, উপরে পেলাম 1 প্লাস এ বি, নিচে পেলাম এ কে, তার মানে এইটার জাস্ট রেসিপ্রোকাল এখানে আছে না? জি স্যার। জি স্যার। তাহলে উপরে কে জি ছিল, স্যার। উপরে কে থাকলো, আর নিচে এফ টাকে বসিয়ে দিলাম, তাহলে হুম। এফটা হয়ে গেল আমাদের কিসের গেইন, এফটা হয়ে গেল আমাদের এমপ্লিফায়ারের গেইন উইথ ফিডব্যাক। উইথ ফিডব্যাক। আর এটা যদি তোমার ইয়ে হয়, এই যে নন ইনভার্টিং এর জন্য যদি হয় তাহলে এরকম ছিল, সিম্পলি নন ইনভার্টিং এর জন্য এরকম ছিল। তাহলে নন ইনভার্টিং এর জন্য ব্যান্ডউইথটা কেমন, নন ইনভার্টিং এর জন্য ব্যান্ডউইথটা হবে হলো এই এফ, এফ মিন্স উইথ ফিডব্যাক ইজ ইকুয়াল টু ইউনিটি গেইন ব্যান্ডউইথ ডিভাইডেড বাই কত, এফ, তাই না? শুধু ভোল্টেজ গেইন দিয়ে এখানে ভাগ করছো, আর এখানে ভোল্টেজ গেইন দিয়েও ভাগ করছো, প্লাস হলো একটা কে দিয়ে মাল্টিপ্লাই করতেছো, তাই না? জি স্যার। দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখো, এটাতে কে আছে, এটাতে কে নাই, আর এটা আমরা আগে প্রুভ করেছিলাম। তাহলে এই কে এর ভ্যালুটা কি 1 এর চাইতে বড় না ছোট? দেখো তো, এটা দেখে বলো। কে এর ভ্যালু 1 কিন্তু এর থেকে ছোট। আগেই ডিফাইন করেছিলাম আমরা গত জি ক্লাসে। স্যার। ঠিক আরএফ আছে, বাই 1 আর1 হ্যাঁ, প্লাস আরএফ। তাহলে কে এর ভ্যালু 1 এর চাইতে যেহেতু ছোট, তাহলে এই দুইটাকে কম্পেয়ার করলে এটা হলো নন ইনভার্টিং এর জন্য, আর এখন এটা হলো ইনভার্টিং এর জন্য, ব্যান্ডউইথ কার কম হলো বলো? ইনভার্টিং এর। হ্যাঁ, ইনভার্টিং এর ব্যান্ডউইথ কম, কে দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এই এখানে এগুলো লিখেছে কি, ঠিক আছে? এখানে ওই যে যদি সমান হয় তাহলে কে এর ভ্যালু 2 হয়ে হাফ হয়ে যাবে, তো দুইটা সমান হলে কে এর ভ্যালু কত হবে, এই যে এটা আর এটা সমান হলে কে এর ভ্যালু কত হবে, 1/2 মানে হাফ, তাহলে তখন হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা বলেছে আর কি। কার চাইতে, না একটুখানি ইয়া বললাম, ভুল বললাম বোধহয়, সাথে আরেকটা টার্ম আসবে, এটা ধরলে গেইন কত হচ্ছে সেটা সহ, দুইটা সমান হইলে গেইন কত হবে বলো, অ্যাম্পলিফায়ারের গেইন কত হয়, ওই যে এই অ্যাম্পলিফায়ারের গেইন তো হলো আর এফ বাই আর ওয়ান, আর1 তাহলে সমান আর এফ বাই আর ওয়ান 1। কি হলো, ওয়ান হয়ে গেল, তাহলে জি এখানে স্যার। ওয়ান দিয়ে গুণ করা হয়েছে এবং কে দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথ গেল, নেক্সট যেটা আসতেছে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার। আচ্ছা, আমরা নন ইনভার্টিং এমপ্লিফায়ার কে ইউজ করেছিলাম হলো বাফার হিসেবে, তাই না? জি স্যার। ইনভার্টিং কে বাফার হিসেবে ইউজ করা যাবে না, কেন যাবে না, কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কম, ইনপুট রেজিস্ট্যান্স কম, তাই না? বাফারের একটা প্রপার্টি হইতে হবে, যেটা যদি ভোল্টেজ কে অ্যাম্পলিফাই করে না, তাহলে তার ইনপুট ইম্পিডেন্স কি হতে হবে, বেশি হতে হবে, অনেক হতে হবে। তবেই এটা বাফার হবে, তাই তো? তাহলে এটাকে বাফার হিসেবে ইউজ করা যাবে না, কিন্তু এটার একটা সুন্দর ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার।
ঠিক আছে, এটা কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার হিসেবে ইউজ হয়। এখানে সার্কিটটা দেখো, কারেন্ট টু ভোল্টেজ কনভার্টারের সার্কিটটা কি এরকম। এই তখন তোমার এখানে কি দিতে হবে, কোনো রেজিস্ট্যান্স দিতে হবে না, এখানে কোনো রেজিস্ট্যান্স দিতে হবে না। তাহলে এখানে যদি তুমি রেজিস্ট্যান্স না দাও, তাহলে এখানে যদি একটা কারেন্ট সোর্স দিয়ে দাও, সিম্পলি একটা কারেন্ট সোর্স দিয়ে দিলাম, এই কারেন্ট সোর্সের পুরো কারেন্টটাই তোমার এখান দিয়ে ফ্লো করবে। নাই, ঠিক আছে, জি এখান স্যার। দিয়ে ফ্লো করবে। তাহলে এই ইনপুট কারেন্ট আর আমাদের এখানকার কারেন্ট কি হলো, ইনপুট কারেন্ট এখানে এসে ভাগ হবে নাকি, এখান দিয়ে কিছু যাবে আর এখান দিয়ে কিছু যাবে, কিন্তু এইটাকে আমরা আগের নেগলেক্ট অ্যানালাইসিসে করেছিলাম। নেগলেক্ট করেছিলাম। তাহলে ইনপুট কারেন্ট আর ফিডব্যাক কারেন্ট কি হবে, ইকুয়াল হবে। ইকুয়াল হবে। তাহলে আমরা তো এই অ্যাম্পলিফায়ারের জন্য এরকম এক্সপ্রেশন বের করেছি, তাই না? তাহলে এরকম এক্সপ্রেশন যদি তুমি বের করে থাকো, তাহলে আউটপুট ভোল্টেজ সমান কত হবে, এই যে আউটপুট ভোল্টেজ গেইন কে আমরা মাল্টিপ্লাই করে দিব কি দিয়ে, ইনপুট ভোল্টেজ দিয়ে। দিয়ে। হ্যাঁ, তাহলে গেইন ছিল আমাদের এই যে এটা। তাহলে এইখানে এখন এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত, 0। আর 0 এই হবে পয়েন্টের ভোল্টেজ গ্রাউন্ডেড। কি, 0, মানে ওই যে ভার্চুয়াল গ্রাউন্ড, অথবা আমরা কি বলি যে এই দুইটা ভ্যালুই তোমার কি হচ্ছে এখন সমান হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার এই ভি ইন ডিভাইডেড বাই আর ওয়ান সমান কত, আই ইন। জি স্যার। কেমনে, কারণ এখানে তুমি কোনো রেজিস্ট্যান্স ইউজ করো নাই, রেজিস্ট্যান্স ইউজ না করার কারণে তুমি যদি এই পয়েন্টের ভোল্টেজ বলো হলো তোমার ইনপুট ভোল্টেজ, তাই না, ভি ইন, তাহলে এই ভি ইন কে এখানকার যে একটা ইমাজিনারি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই তো কারেন্টটা হচ্ছে, তাই না? তাহলে সেই কারেন্টটাই তো হলো আই ইন, বা আগে যা পড়েছি আমরা তাতে ডেফিনেশন তো এটাই ছিল, ভি ইন ডিভাইডেড বাই আর ওয়ান, R1। কারণ এই পয়েন্টের ভোল্টেজটা ভার্চুয়াল গ্রাউন্ড। দেখো অনেকবার লিখেছি আমরা, তাই না, যে আই ইন সমান কত হবে, আই ইন সমান হবে হলো তোমার এই ভি ইন মাইনাস ভার্চুয়াল গ্রাউন্ডের কারণে 0 ডিভাইডেড বাই আর R1। আর ওয়ান, এটা লিখেছি না? তাহলে এইটা ছিল তোমার আইন। তাহলে এখন এই আইন এর ভ্যালু তোমার এখানে সেই আগেও যা ছিল এখনো তাই। তাহলে এই মুহূর্তে আইনের জায়গায় কে আসতেছে বলো, আমি যেই কারেন্টটা দিচ্ছি সেটা। জি স্যার। তাহলে এইটা দেখো, আমি এটার পরিবর্তে এখন আইন লিখে দিলাম, এইটা, ঠিক আছে। তাহলে সে কাকে মাল্টিপ্লাই করতেছে, ইনপুট কারেন্টকে মাল্টিপ্লাই করতেছে, ঠিক আছে। একটা নেগেটিভ সাইন চলে আসবে, পরবর্তীতে আর একটা অ্যাম্পলিফায়ার আমি ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার যদি লাগিয়ে দিই এখানে, তাহলে নেগেটিভ সাইনটা চলে যাবে, ঠিক আছে। তাহলে ইনপুটকে সে মাল্টিপ্লাই করে। আচ্ছা, এটা তো আমরা ইকুয়েশন থেকে আসলে বুঝলাম, কিন্তু সার্কিটের অপারেশন থেকে যে কেন আমাদের এরকম একটা কনসেপ্ট দরকার হলো, ঠিক আছে। আচ্ছা, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার একটা সেন্সর আছে, এটা একটা সেন্সর, এই সেন্সরটা তোমার কি করে, কারেন্ট প্রডিউস করে, ভোল্টেজ প্রডিউস করে না। সে কি প্রডিউস করে, কারেন্ট। কারেন্ট প্রডিউস করে। তো শুধু কারেন্ট তো আসলে কেউ প্রডিউস করবে না, সাথে সাথে একটা ভোল্টেজও থাকবে, এর একটা লিমিটেড ভোল্টেজ থাকবে না। আচ্ছা, কারেন্ট মনে করো যদি এমন হইতো যে এটা একটা কারেন্ট প্রডিউস করতেছে, সেন্সর যেহেতু 1 মিলি এম্পিয়ার কারেন্ট ধরলাম, ছোট নাকি, ছোট জি 1 স্যার। মিলি এম্পিয়ার। আচ্ছা, এটা কি সোর্স, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের বৈশিষ্ট্য হলো, ধরো এই কারেন্টের ভ্যালু কম বেশি হবে, কিন্তু ডিপেন্ডিং অন দা ফিজিক্যাল প্যারামিটার, যেহেতু এটাকে সেন্সর বলতেছি। মনে করো ফিজিক্যাল প্যারামিটারটা টেম্পারেচারকে সে মেজার করছে, সেই টেম্পারেচার মনে করো ফিক্সড, তাহলে এই কারেন্টটা কি ফিক্সড থাকা উচিত না? জি স্যার। এটা একটা সেন্সর, সেন্সর একটা ফিজিক্যাল প্যারামিটারকে মেজার করছে। ধরো সে লাইটের ইন্টেন্সিটি মেজার করছে, কোন একটা রুমের লাইটের ইন্টেন্সিটি ফিক্সড, ঠিক আছে। যেমন তুমি এই মুহূর্তে যেখানে বসে আছো, তোমার লাইট অন হয়ে আছে, একটা সার্টেন ডিস্টেন্সে সেন্সরটা লাগিয়েছো, তাহলে এই লাইটের ইন্টেন্সিটি যেহেতু ফিক্সড, তাহলে দিস আউটপুট কারেন্টটা কারেন্ট শুড থাকবে। বি ফিক্সড, তাই না?
জি এখন স্যার এখানে যদি তুমি রেজিস্ট্যান্স লাগাতে থাকো, একটা 1 কে রেজিস্ট্যান্স লাগিয়েছো, 1 কে রেজিস্ট্যান্স লাগিয়েছো, বলো 1 কে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে না? জি স্যার তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 1, এদিকে মিলি এম্পিয়ার, এদিকে 1 কে, তাহলে কত হয়ে গেল? 1 ভোল্ট। 1 ভোল্ট হয়ে গেল, ঠিক না? জি স্যার আচ্ছা, তাহলে এখানে তুমি 1 কে না লাগিয়ে এবার কি করো, 10 কে লাগিয়ে দাও, 10K তাহলে এখানে কত ভোল্ট হবে? 10 ভোল্ট 10 ভোল্ট। 100 কে লাগালাম, 100 ভোল্ট এটা কি সম্ভব? থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি কি সম্ভব? না স্যার হ্যাঁ, তাহলে তো আর এত কষ্ট করতে হতো না আমাদের। তাহলে তো এই ছোট্ট কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা অনেক ভোল্টেজ বানিয়ে ফেলতে পারতাম, তাই না? আচ্ছা, এখন আসল কি প্র্যাকটিক্যালি আমরা কি পাই? প্র্যাকটিক্যালি আমরা যেটা পাই সেটা হলো, যেহেতু এটা একটা সেন্সর, সেন্সরের পাওয়ার তো খুবই কম থাকে, ঠিক কিনা বলো তো? এটা তোমাদের সেন্সরের পাওয়ার ভেরি স্মল, তাই তো? তাহলে তো সেন্সর হইতো না, সে তো অনেক বেশি পাওয়ার যদি হইতো তাহলে সে তো হয়ে যেত জেনারেটর, তাই না? পাওয়ার সোর্স। কিন্তু জি সেন্সরের কি হয় বলো, পাওয়ার খুব কম থাকে। যেহেতু পাওয়ার কম, কারেন্ট আসতেছে 1 মিলি এম্পিয়ার, সে ভোল্টেজ হতো দিতে পারবে 1 ধরো মাইক্রো ভোল্ট। আউটপুটে ভোল্টেজ কত দিতে পারবে? 1 মাইক্রোভোল্ট 1 মাইক্রো ভোল্ট। সেন্সর হিসাবে বললাম, কেন এর বেশি সে দিতে পারে না। তাহলে এটা তুমি এখন 1 মাইক্রো ভোল্ট যদি হয়, তাহলে যেই মুহূর্তে তুমি কি কি লাগিয়েছো, 1 কে রেজিস্ট্যান্স লাগিয়ে ফেলেছো, তাহলে 1 কে রেজিস্ট্যান্স লাগানোর পরে এখান দিয়ে আর কারেন্ট ফ্লো করবে না, এই কারেন্টটা সে আর ফ্লো করাইতে পারবে না। কেন বলো তো? এই কারেন্টটা কেন ফ্লো করবে না? এই জন্য ফ্লো করবে না, সে তো 1 মাইক্রো ভোল্টের চাইতে বেশি প্রডিউস করতে পারছে না। না স্যার তাহলে তুমি 1 মাইক্রো ভোল্টকে 1 কে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করো, তাহলে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত বলো? 1 মাইক্রো এম্পিয়ার যাচ্ছে। জি স্যার কিন্তু সেন্সর কিন্তু তোমাকে দিচ্ছিল কত, কতটুকু? 1 মিলি অ্যাম্পিয়ার 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমি সেন্সর আমাকে যেই কারেন্টটুকু দিচ্ছে, আমি সেই কারেন্টটুকু এখান দিয়ে নিতে পারতেছি না পারতেছি না। আচ্ছা, এখন লাইট বেড়ে গেল, লাইটের ইন্টেন্সিটি বেড়ে গেল, কত মিলি এম্পিয়ারটা বাড়লো, সে 2 মিলি এম্পিয়ার হয়ে গেল। কিন্তু আমি তো 2 মিলি এম্পিয়ার কেন, আমি তো 1 মিলি এম্পিয়ারই এখান থেকে নিতে পারি নাই। তাহলে এখানে তো আমি লাইটের ইন্টেন্সিটিটাকে ফলো করতে পারছি না, পারছি? না স্যার পারছি না। তাহলে তো আমরা এই আরেকটা কথা বলা হয় নাই, যে সিগন্যাল প্রসেসিং এর জন্য কারেন্টকে আমরা প্রসেস করি না, আমরা অলওয়েজ কাকে প্রসেস করি? ভোল্টেজকে প্রসেস করি, ঠিক আছে? কোন একটা সেন্সর থেকে যে সিগন্যাল আসবে, সেই সিগন্যালটার উপরে ডিপেন্ড করে তো আমাকে অন্যান্য কাজ করতে হবে, তাই তো? জি স্যার অন্যান্য কাজ করতে হইলে সিগন্যালকে আমার অ্যানালাইসিস করতে হয়। আমরা ভোল্টেজ সিগন্যালকে অ্যানালাইসিস করি। তাহলে এই কারেন্টটাকে আমাকে কি করতে হবে? এখন ভোল্টেজে কনভার্ট করতে হবে। কিন্তু ভোল্টেজে কনভার্ট করতে গিয়ে 1 কে লাগিয়েছিলাম, এখন কারেন্টই ফ্লো করতেছে না, ঠিক আছে? তাহলে এখানে কি করা যায় বলো? এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কমানো যায়, তাই না? তাহলে আবার সমস্যা হয়ে যাবে। রেজিস্ট্যান্সের ভ্যালু কমানো হয়ে গেলে এরপরের স্টেজ এটা ইউজ করব, তার মানে এটা কি হয়ে যাবে আবার? এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হলে ভোল্টেজ প্রডিউস হবে না, তাই না? জি স্যার তাহলে এইখানে কিন্তু এটা সুন্দর একটা সলিউশন। কিরকম সলিউশন? যে এখানে তুমি যখন এটা লাগিয়ে দিয়েছো, এই কারেন্ট সোর্স দেখবে কি, যে ওই পাশে একটা গ্রাউন্ড আছে, ঠিক আছে? দেখো এখানে এখন শর্ট করে দিলে কিন্তু পুরো কারেন্টই পাস করতো, জি স্যার পুরো। ও যে 1 মিলি এম্পিয়ার দিচ্ছে, এখান দিয়ে 1 মিলি এম্পিয়ার চলে গেল, এখানে 2 মিলি এম্পিয়ার হয়ে গেল, এখান দিয়ে 2 মিলি এম্পিয়ার চলে গেল। কিন্তু শর্ট করে দিলে আমি এখানে কোনো ভোল্টেজই পাই না, পাই না স্যার না। তাহলে এইখানে এখন কারেন্ট সোর্সটা লাগালে কি হবে? কারেন্ট সোর্স দেখবে যে এই পাশে শর্ট সার্কিট আছে, সেই শর্ট সার্কিট দিকে ফুল কারেন্টটা এখান দিয়ে ফ্লো করাবে, যেটা আমরা একটু আগে দেখলাম, যে ইনপুট কারেন্টটা পুরোটা এখান দিয়ে যাচ্ছে। আর এই কারেন্টটাকে এমপ্লিফায়ার কি করবে? ভোল্টেজে কনভার্ট করবে কনভার্ট করে দিবে, এবং ভালোভাবেই কনভার্ট করবে। কারণ এটার গেইন কি আমরা দেখেছিলাম, এটার গেইন কি? এটার গেইন হলো RF ডিভাইডেড বাই R1 R1। তাহলে এখন R1 এর ভ্যালু কি? 0 না?
জিরো, তার তাহলে মানে এটা গেইন হচ্ছে অলমোস্ট ইনফিনিটি। ইনফিনিটির মতো ওপেন লুপ গেইনের মতো কাজ করবে, বুঝতে পেরেছ? যার কারণে এই আমাদের কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার বিভিন্ন জায়গায় লাগে। বুঝে গেছে অপারেশন? জি স্যার। কোশ্চেন আছে? নেই? তাহলে আজকে আবার নতুন টপিক আসলো, এবার ছোট ছোট আছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার্স। এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার মানে আমরা যেটা পড়ে আসছি সেটা না। ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার এখানে হলো ইউজিং অপ এম্প। ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার উইথ ওয়ান অপ এম্প, এই অপ এম্প এর মাধ্যমে করা হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, এই যে এটা একটা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। আমরা আগে ম্যাথামেটিক্যালি এটা প্রুভ করে নেই, ফিজিক্যালটা পরে বলছি। হ্যাঁ, দেখো এইখানে আমরা একটা ভোল্টেজ দিয়েছি সেটা হলো ভিএক্স, এখানে একটা ভোল্টেজ দিয়েছি সেটা হলো ভি ওয়াই। ইউআই। এই অ্যামপ্লিফায়ারের আউটপুটে আমরা কি পাবো সেটা আমরা এখন ডিরাইভ করব। আচ্ছা, এখানে সুপারপজিশন থিওরেম আমরা ইউজ করি নাকি, যে একবার এই সোর্সকে কনসিডার করব, একবার এটাকে কনসিডার করব। তাহলে প্রথমে ভি এক্স কে কনসিডার করি আমরা, ঠিক আছে? ভি এক্স কে কনসিডার করছি, এটা শর্ট করে দিলাম, এটাকে শর্ট করে দিলাম। আচ্ছা, এটাকে শর্ট করে দিলে এখানে যে দুইটা রেজিস্ট্যান্স থাকবে, এই দুইটা রেজিস্ট্যান্সে আমার কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না? এখান দিয়ে ধরে নিচ্ছি আমি যে ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এখান দিয়ে ফ্লো করে, সেটাকে নেগলেক্ট করলাম, ঠিক আছে? জি স্যার। সেটাকে নেগলেক্ট করলাম, যার কারণে আগের সার্কিটের যে অপারেশন ছিল নন ইনভার্টিং এমপ্লিফায়ারের, এখন সেই একই অপারেশন পাওয়া যাবে। আমরা পরবর্তীতে দেখবো যে এখানে দুইটা রেজিস্ট্যান্স ইউজ করাই বরঞ্চ ভালো, ঠিক আছে? এখন যেটা করেছি এটাই তোমার ভালো, কেননা এখান দিয়ে যেই কারেন্টটা যাবে সেই কারেন্টটা দুইটা রেজিস্ট্যান্স দিয়ে আসতেছে, তাহলে এখান দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেটাও যেন দুইটা রেজিস্ট্যান্স দিয়ে আসে। তাহলে আমাদের যে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, অপারেশনাল এমপ্লিফায়ারের ভিতর যে সার্কিট, তার ইনপুট স্টেজের যে দুইটা ট্রানজিস্টর ছিল তারা সিমেট্রিক্যালি বায়াস হবে। আমরা পরে একটু ডিটেলস পড়বো। হ্যাঁ, তাহলে এটাকে এখন শর্ট করেছো, এখানে ভিএক্স দিয়েছো, আউটপুট কি হবে বলো? আউটপুট হবে যে 1 প্লাস আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান। এই যেটা, জি স্যার। কোনটা আগে নিয়েছে উম, না ভুল বললাম? স্যার ওটা তো এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তোমার কি কথাটাই রাইট। এটা তো হলো এখন দিয়েছি আমরা কোথায়, ইনভার্টিং এ। ইনভার্টারে। তাহলে ইনভার্টিং এর ফর্মুলাটা হলো মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান। তাহলে এই মুহূর্তে বলো এটার জন্য যে আউটপুট ভোল্টেজ হবে সেটাকে বলা হলো ভি, কোনটা এক্স কোনটা ওয়াই? এক্সই তো মনে হয় এটা, না? উপরেরটা ভিএক্স। জি স্যার। ভিএক্স। তাহলে এই যে ভিএক্স মাল্টিপ্লাইড বাই আর এফ ডিভাইডেড বাই আর আর ওয়ান। হ্যাঁ, আচ্ছা, কে যেন আমাকে একটা বই দিয়েছো, বইটা ঠিক আছে, ওটা বইটা ভালোই অনেক হ্যাঁ, তুমি কিন্তু এটা আমার ইয়ে হয় নাই, মানে ওরা বই উল্টাইছে আর ছবি নিছে, জি স্যার, এটা অনেক অনেক বাজে প্রিন্ট, কিন্তু আর কোথাও মানে পাওয়া কপি করা যাচ্ছে না। হয়নি, হ্যাঁ, না ঠিক আছে, ঠিক পেয়েছ আছে। ভালো, কিন্তু ওরা এটাকে যেই করেছে ও জাস্ট অত সিরিয়াসলি করে নাই, জি স্যার। দেখছো? এটা ঠিক মতো ভাঁজও করে নাই, সোজা করে ধরে নাই, সেই জন্য আমার কাছে আর ভালো লাগে নাই। আমি পরে আবার একটু একটু করে ওই ক্যামেরা দিয়ে ছবি নিয়ে দিয়েছি। তাহলে ছবিতে সমস্যা হলো যে স্ক্যান করলে ভালো হতো। এই জি স্যার, এইটা এত কষ্ট করে সব পেজ তুলো তো ঠিক মতোই তুলতো। হ্যাঁ, অনেক সময় লাগছে না ওর? ওটা একটু জি স্যার। ঠিক মতো তুললে ভালো হতো। তাহলে এই যে মাঝে মধ্যে একটু রেজুলেশন কমে যায়, এই জন্য বুঝতে আমাদের সমস্যা হয়। এনিওয়ে, আমরা একটু কষ্ট করে বুঝে নিব। তাহলে আমরা ভি এক্স এর জন্য আউটপুট যেটা পেলাম সেটা হলো ভিও এক্স, এটা, তাই তো? জি স্যার। এইবার আমরা জিরো করব কাকে? এবার জিরো করব হলো উপরেরটাকে। তাহলে উপরেরটাকে যদি জিরো করি তাহলে উপরেরটা শর্ট করব আর নিচেরটাকে আবার ওপেন করে দিব। আচ্ছা, তাহলে উপরেরটাকে আমরা শর্ট করে দিই, এইটাকে শর্ট করে দিলাম। এখন এটাকে শর্ট করলে এটা হয়ে যাবে কি অ্যামপ্লিফায়ার? নন ইনভার্টিং এমপ্লিফায়ার, তাই তো? তাহলে নন ইনভার্টিং জি স্যার। এমপ্লিফায়ারের ইনপুটটা কিন্তু তোমার এইখানে দিতে হইতো, এইখানে, অথবা এখানেও দিতে পারো, একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলে এখানেও দিতে পারতে, কিন্তু এই দুইটা রেজিস্ট্যান্স থাকার কারণে এখানে ভি ওয়ান কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে না? দেখো, ভোল্টেজ ডিভাইড। জি স্যার।
তাহলে এখানে ভিওয়াই দিলে পুরো ভিওয়াই তো ভি1 এর কাছে আসবে না, কতটুকু আসবে? এই যে এটা কত R3 সম্ভবত, হ্যাঁ R3 আর R2 এর মধ্যে ডিভাইড হবে। তাহলে আমার এখানে যে ভোল্টেজটা আসবে ভি1 সেটা কত আসবে বলো? ভি1 এর ভ্যালু আসবে, হ্যাঁ হ্যাঁ R3 এর অ্যাক্রসে, রাইট? তাহলে এখানে হচ্ছে তোমার এইটা, এই এই দেখাই দিই আমি, এই কোথায় আছে, এই যে, সেকেন্ড লাইনটা জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর এখন যদি আমি সুপারপজিশন থিওরেমের সেকেন্ড পার্টের কথা চিন্তা করি, তাহলে এই ভোল্টেজটাই তো আমার আউটপুটে কি হবে, অ্যামপ্লিফাই হবে, জি স্যার। তাই তো? তাহলে এই ভোল্টেজটা যদি আউটপুটে অ্যামপ্লিফাই হয় সেটা মাল্টিপ্লাই হবে 1 প্লাস আর এফ ডিভাইডেড বাই 1 দিয়ে, এই যেটা। জি স্যার। তাহলে এখানে তুমি এই ভ্যালুটাকে এটাকে রিপ্লেস করে দাও এটা দিয়ে, জাস্ট এটা হলো নাকি। এখন এখানে দেখো, এই যে এইটা কি ইনপুটের সাথে মিল আছে নাকি? ইনপুটের সাথে সরাসরি এটা লাগানো, এখানেও ইনপুটের সাথে সরাসরি কি এটা লাগানো, তাই না? জি স্যার। তাহলে R1 R2 আমরা যদি ইকুয়াল চিন্তা করি, এই যে R1 R2, আর বাকি দুইটা থাকলো কি, একটা থাকলো RF, R3 RF। তাহলে RF এবং R3 যদি আমরা ইকুয়াল চিন্তা করি তাহলে কি হয় দেখো, এখানে কোনটা কোনটা কেটে যায় দেখে নেই আমি। এখানে R1 একটু দেখো ঠিক করে হয়ে যাবে, আর R2 সমান, ঠিক আছে, R1 এবং R2 সমান। এর নিচে কি আসছে আমাদের, স্যার ওই যে R1 R1 প্লাস RF আর R2 প্লাস R3 টা কেটে যাবে। কেটে যাবে, রাইট? এখানে R1 এটার পরিবর্তে R1 হয়ে যাবে, আর এখানে R3 এর পরিবর্তে RF হয়ে যাবে। তাহলে এই যে এইটুকু আর এইটুকু কেটে যাবে নাকি। আর R3 এর পরিবর্তে RF বসিয়ে এখানে রেখে দিলাম, জি কারণ স্যার। আমাদের লাগবে। তো এবার সুপারপজিশন থিওরেম অনুযায়ী তুমি দুইটা সিগন্যালকে অ্যাক্টিভ করে দাও, তাহলে অ্যালজাব্রিক সাম হবে আউটপুট নাকি। জি স্যার। তাহলে অ্যালজাব্রিক সাম হলে একটা হবে মাইনাসের, একটা হবে প্লাসের। প্লাসের। তাহলে এই যে একটা মাইনাসের হলো একটা প্লাসের হলো, কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে এটা পাচ্ছি না, বুঝেছো না এটা? জি স্যার। ভিএক্স মাইনাস এটা লিখতে পারো অথবা উল্টা করেও লিখতে পারো, তখন এই মাইনাসটা চলে যাবে, ঠিক আছে। জি আর স্যার। এখানে ভোল্টেজ গেইন হলো কত, ভোল্টেজ গেইন হলো আর এফ ডিভাইডেড বাই R1 ইনটু R1। ডিফারেন্সটা তাহলে দেখো যে দুইটা সিগন্যালের ডিফারেন্স কে আমরা কি করতে পারছি, অ্যামপ্লিফাই করতেছি। অ্যামপ্লিফাই করতে পারছি। এটা আগের যে কম্পিউটার ছিল, আচ্ছা আর এফ এবং R1 সমান চিন্তা করো, আর এফ এবং R1 সমান চিন্তা করলাম, তাহলে দুইটা যদি ইকুয়াল হয়, মানে চারটা রেজিস্ট্যান্সই এখন কি ইকুয়াল, তাহলে জি এখানে স্যার। তুমি যদি দাও 2 ভোল্ট আর এখানে যদি দাও 5 ভোল্ট, রেজাল্ট কত হবে বলো? 3 ভোল্টই পাবো 3 আউটপুট। ভোল্ট পাবো, প্লাসের 3 ভোল্ট পাবো, তাই না? জি স্যার। 3 ভোল্ট পাবো, এই প্লাসের 3 ভোল্ট। আবার এখানে যদি দেই হলো তোমার 5 ভোল্ট আর এখানে যদি দেই 20 ভোল্ট, ধরে নাও এটার মধ্যে কোনো লিমিটেশন নাই, এটা ওকে, তাহলে কত ভোল্ট পাবো? 15 ভোল্ট। 15 ভোল্ট পাবো, মাইনাসের পাবো এবার, তাই না? জি স্যার। তাহলে দেখো এটা কি সিম্পল সাবট্রাকশন করছে না, জি স্যার। 1 ভোল্টকে 1 ধরে নাও, তাহলে এটা অ্যানালগ কম্পিউটারে এই যে সাবট্রাক্টর হিসেবে ইউজ করা হতো। কিন্তু আমরা এখন এটা কি কাজে ইউজ করব, আমরা এটা ইলেকট্রনিক্সে কি কাজে ইউজ হয়, অনেক সুন্দর অ্যাপ্লিকেশন আছে একটা, সেটা হলো এখানে কোথাও পাই নাই আমি, বোধহয় আছে কোথাও, বই তো অনেক বড়, সব তো আর আমারও পড়া সম্ভব হয় নাই। তাহলে তোমাদের আমি এমনিতেই বলে দিচ্ছি, এই টপিকটার নাম হয় হলো, আমি একটু লিখে দেই, এই ডিফারেন্সিয়াল ভোল্টেজ টু কমন মোড ভোল্টেজ, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ভোল্টেজ টু কমন মোড ভোল্টেজ।
তোমাদের কি ফার্স্ট সেমিস্টারে এটা এরকম কিছু পড়াইছিলাম? না স্যার, কমন মোড ভোল্টেজটা হচ্ছে কয়েকদিন আগে পড়লাম না, যে দুটো ইনপুটে নয়েজ চলে আসে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সেইটা এখন এখন যেটা বোঝানো হচ্ছে এটা সেটা না, ঠিক আছে। কমন মোড ভোল্টেজ, আচ্ছা এখানে কমন মোড ভোল্টেজ বলতে আসলে যেটাকে বোঝানো হয় সেটা হলো গ্রাউন্ড, মানে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ডব্লিউ আর টি উইথ রেসপেক্ট টু কি, জি গ্রাউন্ড। এন্ড ডি, গ্রাউন্ডের রেসপেক্টে। আচ্ছা ঠিক আছে, একটু একটু করে বলতেছি আমি। এই উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তোমরা কি পড়েছো ওই যে ডিজিটাল ইলেকট্রনিক্সে এডিসি পড়েছো, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার? জি স্যার, তোমাদের কি ফার্স্ট পড়েছি। সেমিস্টারে ছিল? জি স্যার। জি স্যার, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ফার্স্ট সেমিস্টারে ছিল। ও তোমাদের ফার্স্ট সেমিস্টারে, ও সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার। মানে সেকেন্ড ইয়ার ফার্স্ট হ্যাঁ সেমিস্টার ঠিক স্যার। আছে, তাহলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পড়ে ফেলেছো। আচ্ছা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে যেই অ্যানালগ ইনপুটটা দিতে হয়, সেই অ্যানালগ ইনপুটটা দেওয়ার জন্য ওখানে কয়টা টার্মিনাল আছে বলো তো? মানে ইনপুট টার্মিনাল কয়টা, চিন্তা করে বলো। একটা, তাই না? তো এটাকে যদি আমরা ধরি একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাহলে এটা বায়াস টায়াস থাকবে, অনেক কিছু থাকবে। এটা হবে হলো অ্যানালগ ইন, এ ইন বলা হয় ওখানে, না এ ইন। আর এখানে থাকবে অনেকগুলো আউটপুট, ধরো এটা 8 বিটের নাকি, তাহলে আউটপুট 0 থেকে শুরু করে এখানে আউটপুট কত, 7, তাই না? আর মাঝখানে কিছু কন্ট্রোল জি থাকে, স্যার। তোমরা জানো, একটা হলো স্টার্ট, একটা হলো এন্ড অফ কনভার্সন, এরকম কিছু থাকে, তাই তো। একটা থাকে স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট, এটাতে দিলে সে কনভার্সন শুরু করে। আর এটা থেকে বোঝা যায় এন্ড অফ কনভার্সন, নাকি? পড়েছো গেল ইওসি, এন্ড অফ কনভার্সন, তাই না? জি স্যার। তাহলে এইখানে আমার ভোল্টেজটা দিতে হবে। তাহলে একটা পয়েন্টে ভোল্টেজ তো দেয়া যায় না, তাহলে ভোল্টেজের অপর টার্মিনালটা কোথায় থাকবে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে থাকবে। ভোল্টেজের অপর টার্মিনালটা থাকবে হলো গ্রাউন্ডে। তাহলে সেটাকে কি করতে পারবে? এমপ্লিফাই করতে পারবে, মানে ডিজিটালে কনভার্ট করতে পারবে। তো এরকম যদি একাধিক থাকে, তুমি মনে করো একটা দিয়ে মেজার করতে চাচ্ছ টেম্পারেচার, একটা দিয়ে মেজার করতে চাচ্ছ হিউমিডিটি, একটা দিয়ে মেজার করতে চাচ্ছ সোলার রেডিয়েশন, তাহলে এরকম অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারও অনেকগুলো থাকবে, তাই না? বুঝো জি না? স্যার। অথবা একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারই থাকবে যার মধ্যে বুঝেছি স্যার। ইনপুট অনেকগুলো, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, এরকম অনেকগুলো ইনপুট থাকে। বুঝতে পেরেছো? তাহলে এখানে এখন একটাতে তুমি লাগাবে হলো একটা সেন্সর, যেই সেন্সরটা মেজার করবে কাকে, টেম্পারেচারকে। আবার এখানে আরেকটা সেন্সর লাগাবে, সেটা সেটা মেজার করবে কাকে, সেটা মেজার করবে ধরো হিউমিডিটিকে, নাকি? বুঝতে পেরেছো? জি স্যার। আরেকটা এখানে লাগাবে, সেটা মেজার করবে হলো তোমার সোলার রেডিয়েশন, যা দরকার তোমার মাপার, ঠিক আছে? এরকম। তাহলে এই যে সিগন্যাল গুলোকে সে যে কনভার্ট করতেছে, প্রত্যেকটা সিগন্যালের এই অপর টার্মিনাল কোথায় আছে? গ্রাউন্ডে আছে স্যার। গ্রাউন্ডে, ঠিক আছে। তাহলে এই সিগন্যাল গুলোকে আমরা বলি হলো কমন মোড ভোল্টেজ, ঠিক আছে, অথবা কমন গ্রাউন্ডেড ভোল্টেজ। বুঝতে পেরেছো? জি স্যার। একটা টার্মিনাল গ্রাউন্ডে থাকবে, না হলে কিন্তু তুমি এখানে দিতেই পারবে না, ঠিক আছে। একটা টার্মিনাল গ্রাউন্ড না হলে এখানে দেওয়া যাবে না। আচ্ছা এখন মনে করো তোমার একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট, তুমি অনেক জটিল একটা সার্কিট বানিয়েছো, বিভিন্ন কারণে তোমাকে বানাতে হয়েছে। ধরো এখানে অনেক কিছু আছে, ডায়োড টায়োড ট্রানজিস্টর ইত্যাদি বিভিন্ন রকম আছে। তাহলে তুমি এখন এখানে এই সার্কিটের এইটা হলো গ্রাউন্ড, ঠিক আছে, এটা হলো তোমার গ্রাউন্ড। এখানে একটা ইম্পর্টেন্ট ডিভাইস আছে,
এখানে একটা ইম্পর্টেন্ট ডিভাইস আছে। তুমি চাচ্ছ কি এইটার অ্যাক্রসের ভোল্টেজটাকে এখন ডিজিটালে কনভার্ট করতে। এটা হলো আমার, এইটাও ইম্পর্টেন্ট। এটা ধরো একটা R1, এটা ধরো R2। আমি এইটার অ্যাক্রসের ভোল্টেজটাকে কি করতে চাই? ডিজিটালে কনভার্ট করতে চাই। ডিজিটালে কনভার্ট করতে চাই। তাহলে আমি এটা কিভাবে করব? যদি এমন করি যে কোন টার্মিনালকে ধরে, এটা সে দিস ওয়ান ইজ পজিটিভ আর এটা কি, এটা হলো কি নেগেটিভ। তাহলে আমি এক কাজ করলাম, এখানে পজিটিভটা এনে এটার একটু ডিলিট করে নেই, এটাকে ডিলিট, একটা টার্মিনালকে ডিলিট করে দিলাম। এই তাহলে এই টার্মিনালটাকে এনে আমি কি করলাম, পজিটিভ টার্মিনালটা আমার আগের মতো এখানে পজিটিভে দিয়ে দিলাম, আর এইখানে আমি গ্রাউন্ড দিয়ে দিলাম। তাই তো দিতে হবে এইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা হচ্ছে কারণ গ্রাউন্ড এটার দেওয়ার তো পথে একটাই টার্মিনাল, অপর টার্মিনাল তার কোথায় দিতে হবে? ভোল্টেজের গ্রাউন্ডে দিতে হবে। কিন্তু এই সার্কিটের জন্য দিস ইজ নট পসিবল। হোয়াই? এখন তোমার এই সার্কিটের এইটাও গ্রাউন্ড হয়ে গেল, এইটাও নিচে তো গ্রাউন্ড। আরেকটা গ্রাউন্ড আছে। তাহলে এই পুরো সার্কিটটা শর্ট হয়ে গেছে, তাই তো? জি স্যার। তাহলে তো আমার এই সার্কিট এটা অ্যালাউ করছে না, আর এই সার্কিট এরকম ছাড়া নিচ্ছে না। তখন আমার এইটা আসবে, এই অ্যাম্পলিফায়ারটা আসবে। ঠিক আছে? তাহলে এই অ্যাম্পলিফায়ার আসলে তোমার কি করতে হবে? আচ্ছা বলো তো, তুমি এটার অ্যাক্রসের ভোল্টেজ মেজার করতেছো, এর মানে কি? এর মানে হলো এই পাশে একটা ভোল্টেজ আছে, সে দিস ওয়ান ইজ Vx, তাই না? আর এই পাশে একটা ভোল্টেজ আছে, দিস ওয়ান ইজ Vy। ভিওয়াই। তো তুমি অ্যাম্পলিফাই করতে চাচ্ছ কাকে, চাচ্ছ বলো তো? ডিজিটালে কনভার্ট করতেছো কাকে? তুমি কনভার্ট ওদের করতে চাচ্ছ হলো ডিফারেন্সটাকে। ডিফারেন্সটাকে, তাই না? তাহলে এই যে Vx মাইনাস Vy, এইটাকে তুমি আসলে ডিজিটালে কনভার্ট করতে চাচ্ছ, তাই তো? জি স্যার। তাহলে এখন এইখানে আমি কানেক্ট করে দিব, 8 পয়েন্টে কানেক্ট করে দিব হলো এই যে এইটাকে নিয়ে, কোনটাকে যেন প্লাস চাচ্ছ, এই Vx কে প্লাস চাচ্ছ, তাই তো? তাহলে এখানে নিয়ে Vx কে লাগিয়ে দিব এক টার্মিনাল, আর এইখানে লাগিয়ে দেব। গ্রাউন্ড কিন্তু লাগবে না ওর, ওকে গ্রাউন্ড দিতে হবে এমন কোনো কথা নেই, এখানে ভোল্টেজ দিলেই হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে এটা লাগা দিলাম, আর এইটা নিয়ে লাগিয়ে দিলাম কার সাথে? এখানে। তাহলে ও নিচ্ছে কি, দুইটা পয়েন্টের ভোল্টেজ নিচ্ছে। আচ্ছা আরেকটা কথা হলো, এইখানে যে তুমি ভোল্টেজটা মেজার করতেছো, ধরো এটাকে বললা Vx, এই Vx কার রেসপেক্টে মেজার করেছো? গ্রাউন্ডের রেসপেক্টে। এখানে যে Vx মেজার করেছি সেটা কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে। এইখানে যে Vy মেজার করেছি সেটা কার রেসপেক্টে? গ্রাউন্ডের গ্রাউন্ডের রেসপেক্টে। রেসপেক্টে। তাহলে এখানে কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টেই আমি একটাতে Vx দিলাম, আর একটাতে গ্রাউন্ডের রেসপেক্টেই আমি কি করলাম? ভিওয়াই দিলাম। Vy দিল। আচ্ছা এইটাতে আমি ধরো Rf এবং R1 ইকুয়াল করলাম, তাহলে এখানে আউটপুটে সে কি দিবে? Vx মাইনাস Vy দিবে, ডিফারেন্সটা দিবে, আমি যেটা চাচ্ছিলাম। কিন্তু এইবার সে কার রেসপেক্টে দিল? গ্রাউন্ডের রেসপেক্টে। গ্রাউন্ডের রেসপেক্টে। এখন এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে রাখবো, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে রাখলে একটা টার্মিনাল তো অলরেডি গ্রাউন্ড আছেই, সেইটা বাকি টার্মিনালটা এনে এখানে কানেক্ট করব। তাহলে এই সার্কিট কি দেখবে? এই সার্কিট দেখবে যে আমাকে যেই ভোল্টেজ দিয়েছে সেই ভোল্টেজের অপর টার্মিনাল গ্রাউন্ডে কানেক্ট করা আছে। আছে। তাহলে সে সার্কিটটাকে ঠিক মতো এই ভোল্টেজটাকে সে ডিজিটালে কনভার্ট করতে পারবে। এই যে এখানে ভোল্টেজ চলে আসলো ডিফারেন্স। তাহলে দেখো আমার এই সার্কিটের দুইটা পয়েন্টের ভোল্টেজ, যেটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ, কেন? দুইটা ডিফারেন্সকে আমি প্রসেস করতে চাই, সেই জন্য এর নাম হলো ডিফারেন্সিয়াল ভোল্টেজ। আর এই সার্কিট এনে এটা কার রেসপেক্টে দিয়ে দিল? গ্রাউন্ডের রেসপেক্টে দিয়ে দিল। ঠিক আছে? এই ভোল্টেজের আরেক নাম হলো সিঙ্গেল এন্ডেড ভোল্টেজ। একটা এন্ড অলওয়েজ গ্রাউন্ড, সুতরাং একটা প্রান্তের ভোল্টেজের কথা বললেই বুঝতে হবে যে এই ভোল্টেজটা গ্রাউন্ডের রেসপেক্টে আছে, সেই জন্য সিঙ্গেল এন্ডেড ভোল্টেজও বলা হয়। তাহলে এই সার্কিটের অ্যাপ্লিকেশন অনেক আছে। ইনফ্যাক্ট কি করে, তোমরা তো পড়েছো হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের সার্কিট, কিন্তু প্র্যাকটিক্যাল আইসি পড়েছো কিনা? কিছু কিছু অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, তার মধ্যে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার ভোল্টেজ সরাসরি দেয়া যায়। বুঝতে পেরেছো? ধরো এটা একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এর আউটপুটে অনেকগুলো আউটপুট আছে। এটা হলো আউটপুট 0 থেকে শুরু করে আউটপুট এন পর্যন্ত। আর ইনপুট আছে কয়টা? সে 4টা ইনপুট আছে। এগুলো হলো অ্যানালগ ইনপুট। A1, A1 থেকে কত পর্যন্ত?
A3 পর্যন্ত। তাই তুমি এখানে কয়টা সিগন্যালকে কনভার্ট করতে পারবে বলো? 4টা। 4টা, যদি সিঙ্গেল এন্ডেড ইনপুট হয়। আবার কোন কোন কনভার্টারের এই প্রপার্টিটা আছে যে এখানে চাইলে তুমি ডিফারেন্সিয়াল ভোল্টেজ দিতে পারো যার কোনো গ্রাউন্ড নেই, তাহলে তুমি করতে পারবে তখন কয়টা? 2টা। এই দেখো, এই যে 2টা ভোল্টেজ দিয়েছে, এই 2টা ভোল্টেজের কোনো গ্রাউন্ড আছে? না স্যার। নাই। তাহলে আমরা বলবো এটা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার কে, সরি, ডিফারেন্সিয়াল ভোল্টেজ কেও কনভার্ট করতে পারে, পারে। তবে তখন তার চ্যানেল হয়ে যাবে 2টা। আর যদি গ্রাউন্ডেড দাও তাহলে চ্যানেল হবে 4টা। তার মানে এর ভিতরেই এই সার্কিট গুলো তখন দেয়া থাকে। এই যে এই, ঠিক আছে। আচ্ছা, কোনো জি কোশ্চেন স্যার। আছে কিনা বলো তো এই পর্যন্ত যা পড়ালাম? থাকলে কোশ্চেন করে ফেলো। আছে? না স্যার। কোশ্চেন নেই, তাহলে এখন একটা প্রবলেম আসে। প্রবলেমটা হলো কি, এই যে এখানে যে সার্কিট তৈরি করা হলো সেই সার্কিটের দিকে ভালো করে তাকাও। ডিফারেন্স, না এটা তো ঠিকই ছিল, এটার থেকে তো বোঝানো যাবে না, আমি যেটা বোঝাতে চাচ্ছি দেখি। ইনপুট রেজিস্ট্যান্স, ডিফারেন্স ইজ দ্য রেজিস্ট্যান্স ডিটারমিন লুকিং ইনটু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাবে যাবে। আচ্ছা বলো তো, এখানে যে সোর্সটা আমি কানেক্ট করেছি সেই সোর্স কতটুকু রেজিস্ট্যান্স ফেস করবে? এখানে যে সোর্সটা দেওয়া হলো, এই টার্মিনালের ইনপুট কত, ইনপুট রেজিস্ট্যান্স কত? না স্যার, যে কোনো টার্মিনালের? না আচ্ছা, এই যে আচ্ছা। এটা কি, এটা হলো ইনভার্টিং। ইনভার্টিং এর ইনপুট রেজিস্ট্যান্সটা হলো R1। R1। R1 এখানে সেটাই বোধহয় বোঝাতে চাচ্ছে। Input resistance, the input resistance of the differential amplifier is the resistance determined looking into either of the terminal. তাহলে either of the terminal হইলে তোমার কি করতে হবে? Therefore 0 একটাতে হলে যেটা, এটা কার জন্য? এটা হলো তোমার এর জন্য। হ্যাঁ ইনভার্টিং টার্মিনালের যে ইনপুটটা, তার মানে Vx এর জন্য। আর জি। Vy কতটুকু দেখতেছে? Vy এখান থেকে দেখি, এই যে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, আর এর ইন্টারনালটা তো ইনফিনিটিভ, তাই না? সেটাকে আমরা নেগলেক্ট করলাম, যেহেতু এটার ভিতরে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স, সেটাকে নেগলেক্ট করলে এই সোর্সের জন্য হবে কি সিম্পলি R2 প্লাস R3, তাই না? জি আর স্যার। আর R2, এই যে R2 R3, এটা R1 প্লাস RF বলতে পারো। তাহলে দুইটা কি হলো, ভিন্ন হয়ে গেল না? জি স্যার। আমরা অনেক সময় ইকুয়াল ধরেছিলাম যে R1 ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R3 ইজ ইকুয়াল টু RF। তাই যদি হয় তাহলে একটার ইনপুট রেজিস্ট্যান্স যা হবে আর একটার রেজিস্ট্যান্স হবে তার ডাবল, তাই না? ডাবল হবে। জি স্যার। ডাবল হবে। আর এটা খুব ভালো হলো না, কারণ ইনপুট রেজিস্ট্যান্স খুব বেশি হয় না, R1 এর মান খুব বেশি হবে না। এই প্রবলেমটাকে চাইলে তুমি এইভাবে সলভ করতে পারো। এই যে দেখো, এইভাবে সলভ করা যায়। তাহলে এখানে যে সিগন্যাল দিলাম Vx, সে কাকে দেখতেছে বলো? একটা অপারেশনাল এমপ্লিফায়ারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে সে ফেস করছে, তাই তো? এখানে যে সিগন্যাল দিলাম সেই সিগন্যাল এখান দিয়ে আরেকটা অপারেশনাল এমপ্লিফায়ারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ফেস করছে, তাই তো? স্যার হিউজ। তাহলে দুইটা সোর্সেই এখন সেম এন্ড ভেরি লার্জ ইনপুট রেজিস্ট্যান্স কে ফেস করছে, তাই না? জি স্যার। তাহলে এটা খুব ভালো। কেন ভালো? যে সেম হলো, আর একটা ইনপুট ইম্পিডেন্স খুব বেশি হলো। ইনপুট ইম্পিডেন্স বেশি হলে কি হবে, এই সেন্সর গুলো ঠিক মতো কাজ করবে। যে জি স্যার। ভোল্টেজ সেন্সর, এগুলো হলো ভোল্টেজ প্রডিউস করছে সেই জন্য। আচ্ছা, এখন আমাকে শুধু প্রুভ করতে হবে যে আগের মতো এখানে আছে কিনা, ডিফারেন্সটা এখন আছে কিনা, তাই তো? কারণ এখানে সার্কিট একটু কেমন কেমন যেন হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে এটাকে প্রুভ করার জন্য আমরা এইখানে কিছু কন্ডিশন আছে। এইখানে যেটা হবে সেটা হবে তোমার R2। R2 কার সমান হলো? RF এর সমান হলো। এখানে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করবে, দ্যাট ওয়ান ইজ R3 এন্ড ইকুয়াল টু R1। R1। এই তাহলে বলো এখানকার ভোল্টেজ কত হবে? এখানকার ভোল্টেজ হবে, এইটা কি অ্যাম্প্লিফায়ার? এটা একটা অ্যাম্প্লিফায়ার, এটা হলো কি অ্যাম্প্লিফায়ার?
নন ইনভার্টিং এমপ্লিফায়ার, তাই না? নন ইনভার্টিং নন ইনভার্টিং, তাহলে নন ইনভার্টিং এমপ্লিফায়ারের আউটপুট কি হবে? এই যে 1 প্লাস, এই যে এখানে যা যা আছে নাকি, 1 প্লাস আর এফ বাই R1 মাল্টিপ্লাইড বাই V1। তাহলে এখানে দেখি বই কি করলো সরাসরি। হ্যাঁ ঠিকই আছে, এই যে ঠিক আছে, এটা করেছে। আচ্ছা, আর তাহলে আউটপুট ভোল্টেজ এখন কি হবে? আমরা যদি এখন আউটপুট ভোল্টেজের কথা বলি, এইখানে তাহলে একটা ভোল্টেজ আছে। এবার কিন্তু আগের সার্কিটের মতো হইলো, যদি এখানে তুমি ইনপুট চিন্তা করো VZ আর এখানে চিন্তা করো VX, তাই না? জি স্যার। তাহলে আগের ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের মতো হলো। তাহলে আগের ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের এক্সপ্রেশন তো আমরা অলরেডি বের করেছি। একটা আসে হলো তোমার ইসের জন্য, এই যে VZ হবে হলো ইনভার্টিং এ, দেখো VZ ইনভার্টিং এ আছে না, VZ টা জি স্যার। এই যে ইনভার্টিং এ আছে। তাহলে এটা হবে সিম্পলি RF বাই R1 দিয়ে মাল্টিপ্লাই R1 হবে, আর এইটা হবে এই যেটা 1 এটা, প্লাস RF ঠিক বাই আছে না R1। এটা? তাহলে এখন VZ এর ভ্যালু বসিয়ে দাও, এই যে VZ এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, VZ এর ভ্যালু, এই যে VZ এর ভ্যালু বসিয়েছি, এই যে, তাই না? এইটুকু। আর এখানে এটা ছিল, এখন শুধু কি করবে তুমি, জাস্ট সিম্পলিফাই করো। এইটা তো কন্ডিশন আছেই, হ্যাঁ এখানে দেখো সিম্পলিফাই করে গেলাম, এটা দিয়ে আগে মাল্টিপ্লাই করলাম, এই যে মাল্টিপ্লাই করলাম। আর এখানে তোমার কি হচ্ছে, আর এফ এর ভ্যালু যেহেতু কার সমান, আর এফ এর ভ্যালু হলো R2 এর সমান, তাহলে এখান থেকে একটা R2 আর আর এফ এটা কেটে গেল। আর R1 আর আর এফ যেহেতু সমান না, R1 আর R3 সমান না, তাহলে R1 আর R3 এখানে কিভাবে হলো, দাঁড়াও আমি একটু বুঝে নেব আগে। এটা হলো RF আর R1 সমান নাকি, না সরি, RF আর R3 এ কাটি, এই RF আর R3 সমান, তাহলে এটা কাটা গেল। আর R1 আর হইলো কত, এই দেখো R1 আর R3 কাটা গেল। জি তাহলে স্যার। এখানে 1 থাকলো, এই যে 1 আসলো। আর উপরে কি হলো, RF বাই R1 থেকেই গেল, আর এই পাশে যা ছিল তা থাকলো নাকি। জি তাহলে স্যার। থাকলে এখন এই দুইটা টার্ম কি হয়ে গেছে, সেম কমন হয়ে গেছে নিয়েছে। না, জি স্যার। দুইটা টার্ম সেম আছে। তাহলে এই দুইটা টার্ম যদি সেম হয় তাহলে কমন নিয়েছে, কমন নিয়ে তাহলে এখানে কি থাকলো বলো তো, কমন নেওয়ার পর একটা থাকবে হলো, এখানে একটা মাইনাস সাইন কিন্তু ছিল, এই যে মাইনাস সাইনটা, তাহলে এখানে দেখো VX টা হয়ে গেল প্লাসের, আর VY হচ্ছে মাইনাস। মাইনাসের, হ্যাঁ VY টা হয়ে গেল মাইনাস। তাহলে ওই আগের মতোই আমরা এমপ্লিফাই করতে পারলাম। আর এখানে তোমার একটা গেইন চলে আসছে, এই যে এই গেইনটা, এই যে এইটা মাল্টিপ্লাই বাই এইটা, তার মানে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার পেলাম। এবার আমাদের একটা সুবিধা হলো, সেটা হলো কি, যে সেম রেজিস্ট্যান্স আর ভেরি লার্জ ইনপুট রেজিস্ট্যান্স হলো, ঠিক আছে? তাই এটা একটা ইমপ্রুভমেন্ট ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের। নেক্সট টপিকটা কি, আজকে পড়াতে পারবো না, ইনপুট বায়াস কারেন্ট। এখানে ওই যে আমরা এই যে এই টার্মিনালেও যে রেজিস্ট্যান্স ইউজ করতে হয়, এটা আমরা পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? তোমাদের কোনো কোশ্চেন থাকলে চিন্তা করো, আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, হ্যাঁ।